আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম। ইরানি নেতাদের অবস্থান জানালে মিলবে $10 মিলিয়ন পুরস্কার, ঘোষণা মার্কিন পররাষ্ট্র দপ্তরের। মিশিগানের ইহুদি স্কুলে আত্মঘাতী হামলার ছক, পুলিশের গুলিতে নিহত ঘাতক আইমান গাজ্জালি। আশ্রয়ের আবেদন করেও রক্ষা নেই, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের গণগ্রেপ্তারে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন নিয়ম, আর্থিক সক্ষমতা প্রমাণ করতে না পারলে ভিসা বাতিলের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে ফিরছি বিস্তারিত সংবাদে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন নেতা মুজতবা খামেনি সহ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তার অবস্থান জানাতে $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম। এতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে এক অভাবনীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। 10 জন শীর্ষ ইরানি নেতার অবস্থান জানাতে পারলে $10 মিলিয়ন পুরস্কার এবং যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম শুক্রবার এই বিশেষ ঘোষণাটি দেয়। তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিনজানি অন্যতম। এছাড়া তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের নামও রয়েছে। তবে ড্রোন হামলায় নেতৃত্ব ঘন ঘন পরিবর্তন হওয়ায় 4 জন নেতার নাম প্রকাশ না করে কেবল তাদের পদমর্যাদা উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, যারা এই টাইরান্ট বা স্বৈরাচারীদের সঠিক অবস্থান জানাতে পারবেন তারা সরাসরি টর ব্রাউজার অথবা সিগন্যাল অ্যাপের মাধ্যমে নিরাপদ যোগাযোগ করতে পারবেন। তথ্যের বিনিময়ে বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি তথ্যদাতার পরিবার সহ আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, এই পুরস্কারের ঘোষণা সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, 2003 সালে ইরাক যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র একইভাবে তাসের পাতার মাধ্যমে ওয়ান্টেড কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছিলেন। তেহরানে বিশাল এক বিক্ষোভ মিছিলের পর এই ঘোষণাটি আসায় মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। মিশিগানের ইহুদি স্কুলে ভয়াবহ আত্মঘাতী হামলার ছক, বিস্ফোরক ও গ্যাস ভর্তি গাড়ি নিয়ে স্কুলের ভিতরে ঢুকে পড়ার মরণপণ চেষ্টা চালান লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আইমান গাজ্জালি। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে নিমিশেই ভেস্তে যায় ঘাতকের পরিকল্পনা। অলৌকিকভাবে রক্ষা পায় ক্ষুদে শিক্ষার্থীরা। পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতেই কি এমন বিভীষিকাময় পথ বেছে নিলেন আইমান? ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি ইহুদি প্রাক স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো হয়েছে। আত্মঘাতী এই হামলার মূল পরিকল্পনাকারী আইমান গাজ্জালি একজন লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক। কেন তিনি এই পথ বেছে নিলেন তা নিয়ে চলছে জোর বিশ্লেষণ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ওয়েস্ট ব্লুমফিল্ডের টেম্পল ইসরায়েলি স্কুলে। গ্যাস সিলিন্ডার ও বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে তিনি স্কুলের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীদের প্রতিরোধের মুখে তিনি নিজেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ভাগ্যক্রমে কোনো শিশু বা কর্মী হতাহত হয়নি। তদন্তে জানা গেছে, গত 5 মার্চ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আইমান গাজ্জালির 2 ভাই সহ পরিবারের 4 সদস্য নিহত হন। তারা হিজবুল্লাহর সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে সেই শোক ও ক্ষোভ থেকেই তিনি এই আত্মঘাতী হামলার পথ বেছে নিয়েছেন। মজার ব্যাপার হলো, 2019 সালেই আইমানের ফোন থেকে হিজবুল্লাহর সাথে যোগাযোগের প্রমাণ পেয়েছিল কর্তৃপক্ষ। তখন তিনি এটি ধামাচাপা দিতে চুল প্রতিস্থাপনের অজুহাত দেখিয়েছিলেন। একজন সাধারণ নাগরিক থেকে সন্ত্রাসী হয়ে ওঠার এই ঘটনা পুরো মিশিগান কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, হয়তো দীর্ঘদিনের মানসিক অস্থিরতাই তাকে এই পথে টেনে এনেছে। ঘটনার তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিতে আশ্রয়ের আবেদনকারীরা এখন চরম অনিশ্চয়তায়।
অপরাধের রেকর্ড না থাকা সত্ত্বেও নিয়মিত চেক ইন দেওয়া অনেক অভিবাসীকে ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে, যা আগের প্রথার সম্পূর্ণ বিপরীত। এর ফলে পরিবারগুলো বিচ্ছিন্ন হচ্ছে এবং অমানবিক পরিস্থিতিতে অনেকে বাধ্য হয়ে স্বেচ্ছায় নির্বাসন বেছে নিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের এই কড়া অবস্থান আশ্রয়ের মৌলিক অধিকারের উপরে বড় আঘাত হিসেবে দেখছেন আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এক বড়সড় পরিবর্তন। আশ্রয়ের আবেদনকারী যাদের কোনো অপরাধের রেকর্ড নেই তাদেরও এখন ধরপাকড় করছে ট্রাম্প প্রশাসন। এই নতুন নীতিতে দীর্ঘদিনের স্থিতিশীল জীবন যাপন করা অভিবাসী পরিবারগুলোর মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক। আগে আশ্রয়ের আবেদনকারী অভিবাসীরা মামলার কার্যক্রম চলাকালীন নিজ নিজ এলাকায় কাজ করে জীবন গড়ার সুযোগ পেতেন, কিন্তু বর্তমান প্রশাসন সেই প্রথা থেকে সরে এসেছে। এখন দিনের আলোয় কাজে যাওয়ার পথে, বাজারে কিংবা হাসপাতালের জরুরি প্রয়োজনে যাওয়ার সময় অভিবাসীদের আটক করে নিয়ে যাচ্ছে আইস। আইনজীবীরা একে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। মেইন থেকে শুরু করে টেক্সাস, দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই ধরপাকড়। যারা যুদ্ধের ভয়াবহতা বা রাজনৈতিক নিপীড়নের হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তারা এখন ডিটেনশন সেন্টারের অমানবিক পরিস্থিতির শিকার। আইনজীবীদের দাবি, ডিটেনশন সেন্টারে চিকিৎসা সেবার অভাব, অস্বাস্থ্যকর খাবার এবং আইনি সহায়তায় বাধার কারণে অনেকেই চাপে পড়ে স্বেচ্ছায় নির্বাসন বা সেলফ ডিপোর্টেশন বেছে নিতে বাধ্য হচ্ছেন। কলাম্বিয়া ল স্কুলের অধ্যাপক ইলোরা মুখার্জির মতে, এটি আশ্রয়ের আবেদনকারীদের স্বাভাবিক জীবন ও মানসিক স্থিতিশীলতাকে ধ্বংস করছে। ডিটেনশন সেন্টারের অসহনীয় পরিস্থিতি দেখে অনেকেই মামলার লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। যদিও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে আশ্রয়ের আবেদন মানেই আইনি মর্যাদা নয়। তারা বলছে, অবৈধভাবে প্রবেশ করলে ডিটেনশন বা বহিষ্কারের ঝুঁকি থেকেই যায়। ট্রাম্প প্রশাসন এখন আবেদনকারীদের কাজের অনুমতি দেওয়ার নতুন নিয়ম নিয়েও পরিকল্পনা করছে। নিরাপত্তার আশায় এসে আজ আটকের ভয়ে দিন কাটছে লাখ লাখ মানুষেরা। আইন অনুযায়ী সব নিয়ম মেনেও কেন এই ধরপাকড়, তা নিয়ে বড় ধরনের প্রশ্নের মুখে খোদ মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের ফি এক ঝটকায় কমিয়ে 80% করা হয়েছে। এতদিন মার্কিন নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বর্জন করতে $2,350 ফি দিতে হতো, যা এখন কমিয়ে মাত্র $450 নির্ধারণ করা হয়েছে। গত শুক্রবার পররাষ্ট্র দপ্তর এই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। এই ফি কমানোর পেছনে দীর্ঘ 6 বছরের আইনি লড়াই ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রচারণা রয়েছে। মূলত 2015 সালে প্রশাসনিক খরচ মেটানোর অজুহাতে এই ফি অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছিল, যা প্রবাসীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে অ্যাসোসিয়েশন অফ অ্যাক্সিডেন্টাল আমেরিকানস নামের একটি সংগঠন এই উচ্চ ফিকে অসাংবিধানিক বলে দাবি করে আসছিল। তাদের মতে নাগরিকত্ব বর্জন করা একটি মৌলিক অধিকার, যার জন্য মাত্রাতিরিক্ত খরচ নেওয়া উচিত নয়। অনেকেই মার্কিন কর ব্যবস্থার জটিলতা থেকে বাঁচতে নাগরিকত্ব ত্যাগ করতে চান। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বর্তমান সরকার এই ফি কমিয়ে 2010 সালের আগের অবস্থানে ফিরিয়ে এনেছে। এই পরিবর্তনটি বিদেশে বসবাসরত হাজার হাজার মার্কিন প্রবাসীর জন্য বড় স্বস্তির খবর। যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বাংলাদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। এখন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে গেলে নিজের আর্থিক সক্ষমতা নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। দূতাবাসের নতুন নির্দেশনা অনুযায়ী কোনো দর্শনার্থী যদি ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করতে ব্যর্থ হন বা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি জনকল্যাণমূলক সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী বা সাংবাদিক সব ধরনের নন ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত জরুরি পরিস্থিতি বা চিকিৎসার জন্য সরকারি সহায়তা গ্রহণ করলে তাৎক্ষণিকভাবে ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে। তাই যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে পর্যাপ্ত তহবিলের প্রস্তুতি রাখুন এবং জরুরি পরিস্থিতির জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স বিষয়টি নিশ্চিত করুন। ভ্রমণের সময় নিজের আর্থিক সচ্ছলতার প্রমাণ সাথে রাখা জরুরি। আইন মেনে ও সচেতন থেকে ভ্রমণ পরিকল্পনা করলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি থেকে বাঁচা সম্ভব।
ফ্রি টিকিটের স্বপ্ন এখন ক্রেডিট কার্ডের জালে আটকা। বিমান সংস্থাগুলো টিকিটের চেয়ে ক্রেডিট কার্ড পার্টনারশিপ থেকে আয় করতেই বেশি মরিয়া। সাধারণ যাত্রীদের জন্য মাইলস ও রিওয়ার্ড পাওয়ার শর্তগুলো দিন দিন কঠিন করা হচ্ছে। এই ব্যবসায়িক কৌশলের কারণে নিয়মিত যাত্রীরা বঞ্চিত হচ্ছেন। আপনার প্রিয় এয়ারলাইন্সের লয়ালিটি প্রোগ্রামেও কি এমন লুকানো শর্ত জুড়ে দেওয়া হয়েছে? একসময় এয়ারলাইন্সগুলোর সাফল্যের মাপকাঠি ছিল টিকেটের দাম এবং জ্বালানি খরচ, কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইউনাইটেড, ডেল্টা এবং আমেরিকান এয়ারলাইন্সের মতো বড় সংস্থাগুলো এখন ব্যাংকিং খাতের সাথে বিশাল অঙ্কের লেনদেনে ব্যস্ত। তথ্য বলছে গত কয়েক বছরে ব্যাংকগুলো এয়ারলাইন্সগুলোকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে। এর ফলে বিমান সংস্থাগুলো এখন তাদের লয়্যালটি প্রোগ্রামের নিয়মগুলো এমনভাবে নতুন করে লিখছে যাতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পান। সাধারণ যাত্রীরা, বিশেষ করে যারা বেসিক ইকোনমিতে ভ্রমণ করেন, তারা এখন মাইলস বা রিওয়ার্ড পয়েন্ট থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে কার্ড না থাকলে মাইলস আয় করাই অসম্ভব হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক এয়ারলাইন্সগুলো যেন এখন বিমান চালানোর চেয়ে রিওয়ার্ড প্রোগ্রাম চালানোতেই বেশি আগ্রহী। কিন্তু এই মডেলটি এয়ারলাইন্সগুলোকে ক্রেডিট কার্ডের বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল করে তুলছে। যদি ব্যাংকগুলো তাদের ঋণের শর্ত কঠোর করে বা সরকারি কোনো নীতি পরিবর্তন হয়, তবে এয়ারলাইন্সগুলোর আয়ের বড় উৎস ঝুঁকিতে পড়বে। ইতোমধ্যেই মার্কিন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন লয়্যালটি প্রোগ্রামের স্বচ্ছতা নিয়ে তদন্ত শুরু করেছে। গ্রাহকদের কোনো আগাম নোটিশ ছাড়াই রিওয়ার্ডের মান কমিয়ে নেওয়া নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আকাশপথে ভ্রমণের চেয়ে কার্ডের পয়েন্টে নজর দেয়ায় সাধারণ যাত্রীরা কেবল সুবিধা হারাচ্ছেন না, বরং এয়ারলাইন্সের ব্যবসায়িক অনিশ্চয়তাও বাড়ছে। তাই ভ্রমণের আগে ক্রেডিট কার্ডের সুবিধাগুলো পুনরায় যাচাই করে নেওয়া এখন সময়ের দাবি। ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণকারী রাশিয়ান যোদ্ধাদের অবাধ প্রবেশ ইউরোপের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জার্মানি, পোল্যান্ড সহ 8টি ইইউ সদস্য দেশ রাশিয়ার নাগরিকদের জন্য ভিসা নীতি আরও কঠোর করার দাবি জানিয়েছে। শেনজেন এলাকায় সংগঠিত অপরাধ ও সহিংসতা রোধে তারা সমন্বিত এন্ট্রি ব্যান চালুর আহ্বান জানিয়েছে। ইউরোপের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতেই এমন কঠোর পদক্ষেপের পরিকল্পনা করছে ব্রাসেলস। ইউরোপের সীমান্ত নিরাপত্তার প্রশ্নে নড়েচড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানি এবং পোল্যান্ড সহ 8টি দেশের শীর্ষ নেতারা ব্রাসেলসের কাছে আবেদন জানিয়েছেন রাশিয়ান নাগরিকদের জন্য ভিসা নিয়ম আরও কঠোর করতে হবে। বিশেষ করে যারা ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে তাদের নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে ইইউ নেতাদের এই সতর্কবার্তা উঠে এসেছে। তাদের মূল আশঙ্কা হলো ইউক্রেন যুদ্ধ থেকে ফিরে আসা সেনা সদস্যরা, যাদের মধ্যে কারাগার থেকে মুক্তি পাওয়া হাজারো যোদ্ধা রয়েছে, তারা এখন ইউরোপের সেনজেন বা উন্মুক্ত চলাচল এলাকায় ঢুকে পড়তে পারে। এর ফলে সংগঠিত অপরাধ, সহিংসতা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ঝুঁকি বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে 2025 সালেই প্রায় 6,70,000 রাশিয়ান নাগরিক সেনজেন ভিসার জন্য আবেদন করেছিলেন, যার প্রায় 80% ছিল সফল। ইইউ নেতাদের মতে এই বিশাল সংখ্যক রাশিয়ানদের প্রবেশের ফলে দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে পুরো ইউরোপ। জার্মানির ফ্রিডরিখ মার্জ ও পোল্যান্ডের ডোনাল্ড টাস্কের মতো নেতারা এখন ইউরোপ জুড়ে একটি সমন্বিত এন্ট্রি ব্যান বা প্রবেশ নিষেধের নিয়ম চালুর আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, নিরাপত্তার স্বার্থে ভিসা নীতিতে কঠোরতা আনা এখন সময়ের দাবি। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ তাদের ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করেছে, কিন্তু পরিস্থিতি এখন আরও বড় সিদ্ধান্তের দিকে মোড় নিচ্ছে। নিরাপত্তা এবং অভিবাসন নীতির এই নতুন লড়াইয়ে ব্রাসেলস শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 10 বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক অস্থিরতা ও ভীতি সৃষ্টির দায়ে আমিরাত সরকার তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ ডিজিটাল প্ল্যাটফর্মে যাচাইহীন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে এবং কঠোর সাইবার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর দায়ে কঠোর ব্যবস্থা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে এক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট 10 জন নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমিরাত নিউজ এজেন্সির তথ্য মতে গ্রেপ্তারকৃতদের মধ্যে মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, ক্যামেরুন, নেপাল এবং ভারতের 2 নাগরিক রয়েছেন। অভিযোগ রয়েছে অভিযুক্তরা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া হামলার দৃশ্য এবং অন্যান্য দেশের যুদ্ধের ফুটেজকে আমিরাতের ঘটনা হিসেবে চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। এমনকি শিশুদের আবেগঘন দৃশ্য ব্যবহার করে সামরিক স্থাপনা ধ্বংসের বানোয়াট দাবিও তোলা হয়েছিল। দেশের জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আমিরাত সরকার এই ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কারাগারে থাকবেন। দেশটির প্রশাসন স্পষ্ট করেছে, সাইবার মাধ্যমে এ ধরনের অসংবেদনশীল ও ভুয়া তথ্য শেয়ার করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে প্রবাসী সহ সকল নাগরিককে যে কোনো তথ্য শেয়ারের আগে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা বা ইউ ভিসা পাওয়ার আশায় ভুয়া ডাকাতি নাটক সাজিয়ে গ্রেপ্তার হয়েছেন 11 জন ভারতীয় নাগরিক। বন্টুরসহ বিভিন্ন রাজ্যে চলা এই প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাদের সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও $2.5 লাখ জরিমানার সম্ভাবনা রয়েছে। তবে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে পর্যন্ত তারা আইনিভাবে নির্দোষ হিসেবেই বিবেচিত হবেন। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধাকে পুঁজি করে অভিনব জালিয়াতির অভিযোগে তোলপাড় চলছে ম্যাসাচুসেটসে। সম্প্রতি বস্টনের ফেডারেল তদন্তকারীরা 11 জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে, যারা যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত ইউ ভিসা পাওয়ার জন্য সাজিয়েছিল ভুয়া ডাকাতির নাটক। তদন্তে জানা যায় এই চক্রটি পরিকল্পিতভাবে অন্তত 6টি বিভিন্ন লিকারের দোকান ও ফাস্টফুড রেস্তোরাঁয় ডাকাতির মহড়া চালিয়েছে। সিসিটিভি ক্যামেরায় অপরাধের দৃশ্য ধারণ করে নিজেদের ভুক্তভোগী হিসেবে প্রমাণ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এমনকি পুলিশকে খবর দেওয়ার ক্ষেত্রেও তারা সচেতনভাবে 5 মিনিট বা তার বেশি বিলম্ব করত, যাতে ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ না জাগে। এই চক্রের সদস্যদের ম্যাসাচুসেটস, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও থেকে গ্রেফতার করা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, 3 বছরের তত্ত্বাবধায়ক মুক্তি এবং $2.5 লাখ পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে পারে। বর্তমানে পুরো বিষয়টি আদালতের বিচারাধীন। তদন্তকারীরা জানিয়েছেন, আইনের ভাষায় সবাই এখন নির্দোষ যতক্ষণ না অপরাধ প্রমাণিত হয়। তবে এ ধরনের জালিয়াতি অভিবাসন আইন এবং ন্যায় বিচারের প্রক্রিয়াকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে, যা নিয়ে মার্কিন প্রশাসন এখন কঠোর অবস্থানে। বস্টনের ফেডারেল আদালতে শীঘ্রই তাদের মামলার শুনানি শুরু হবে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।